যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে ব্রিটেন আশা করে। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। ডক্টর ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে কেন তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। সালাম বলেন, নির্বাচনের জন্য আরও সময় দিলে ফেসিবাদ শক্তিশালী হবে। আওয়ামী লীগের পথে হেঁটে বিএনপিকে ঠেকানোর চেষ্টা না করার পরামর্শ দেন আব্দুস সালাম। প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে? যদি এই সরকার সময় চাচ্ছে, সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে, না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে? কোনটা চাচ্ছে? অনেকেই তো বলেন, মুখ ফুসকে বলেই ফেলেন, এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। আরে ভাই, জনগণ যাকে ভোট দেয় সে আসবে। হাসিনাও তো এর জন্য 3টা নির্বাচন দেয় নাই, নিজেই পরিষ্কার করে বলছে, পরিষ্কার আমি ভোট দিব, ওই তারেক আইসা দেশ চালাইবো, এটার জায়গা। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ টিভি। শনিবার রাতে তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, রাতে রাজধানী বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভি ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসান দেশ টিভি ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাডকোর সাধারণ সম্পাদক। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি ও বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিয়াবুর রহমান শিহাব। পুলিশ ও একাধিক সূত্রে জানা যায়, আব্দুর রশিদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণখেলাপির দায়ে আদালতে 68টি মামলা দায়ের করেন সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক সহ দেশের বেশ কয়েকটি ব্যাংক কর্তৃপক্ষ এবং বেশ কয়েকটি মামলা ইতোমধ্যে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। এরপর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন। আবার আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়ে রাজধানী আসাদগেট এলাকার সড়ক ছেড়ে দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। লটারি নয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রোববার সকাল 10টার পর গণভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। 1 ঘন্টা পর সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা সড়ক থেকে ফিরে গেলেও দাবি না মানলে পরবর্তীতে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রো বাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকুরি প্রত্যাশীরা। তার রাজধানী কারণ বাজার এলাকা অবস্থিত পেট্রো বাংলা অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছেন। এতে করে পেট্রো বাংলার ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন সংস্থাটির শত শত কর্মকর্তা কর্মচারী। আন্দোলনকারীরা বলছেন, পেট্রো বাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে 17 ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশের দাবি জানান আন্দোলনকারীরা।
যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, দেশে বর্তমানে 1,08,00,000 বেকার রয়েছে। এদের মধ্যে 26 লাখ গ্রাজুয়েট, এর মধ্যে 86,277 জনকে চাকরি দেওয়া হয়েছে। আগামী 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সচিবালয়ের অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি। দেশে বেকারের সংখ্যা প্রায় 1.8 মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি 25 থেকে 26 লক্ষ এবং আমরা 5 লক্ষ বলেছি। 2 বছরের মধ্যে সরকারিভাবে সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নিব। কিছু প্ল্যাটফর্ম আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার কাস্টমস এলাকা আগমনে যাত্রীদের তাৎক্ষণিক তথ্য সেবা প্রদান ও স্বল্প সময়ের মধ্যে যাত্রীদের কাস্টমস শুল্ক করাদি, গ্রিন চ্যানেল ও রেড চ্যানেল ব্যবহার সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে। সকালে কাস্টমস হেল্প ডেস্কের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এছাড়াও বিমানবন্দর কাস্টমসের আধুনিকায়নে পূর্বে স্থাপিত 3টি স্ক্যানারের পাশাপাশি নতুন করে আরও 3টি অত্যাধুনিক স্ক্যানার মেশিন চালু ও যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে শুল্ক কর পরিশোধ সহজীকরণে ডিজিটাল বিআর চালান চালু করা হয়েছে। পরে এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন এয়ারক্রাফটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হয়, প্রমাণ পেলে সেসব এয়ারক্রাফট নিষিদ্ধ করা হবে। গোয়েন্দাদের কাজগুলো কিন্তু সাধারণ ইয়েতে আসে না, এই কারণে হয়তো আপনারা অনেক তথ্য পান না, মনে হয় যে এনবিআর কোনো কাজ করছে না, কিন্তু এইগুলো কিন্তু হয়। আর অনেক ক্ষেত্রে অনেক জিনিস আছে আপনারা খুব দ্রুত রেজাল্ট চান, এটাও একটু কঠিন। আপনারা দেখবেন অনেক কিছুরই প্রিপারেশন ফেজে কিন্তু অনেক সময় লাগে, রেজাল্টটা আসতে একটু সময় লাগে। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 48তম মৃত্যুবার্ষিকী আজ। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী 1976 সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে তার পরিবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুরিদান ভক্ত, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধিকার বঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন। টাঙ্গাইলে আজ 17 নভেম্বর যথাযোগ্য মর্যাদায় মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 48তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। অসংখ্য মুরিদান ও ভক্তদের কণ্ঠে যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মুসলিম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষের মাজার প্রাঙ্গণে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশি বিদেশি অসংখ্য ভক্ত, মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পশ্চিম পাকিস্তানের প্রতি মাওলানা ভাসানী পুরোপুরি বিরূপ হয়ে ওঠেন। সৈয়দ মাওলানা ভাসানী শুধু একজন ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান। বিভিন্ন সময়ে গুম হওয়ার দীর্ঘদিন পর ফিরে এসেছেন এবং র্যাব ও পুলিশের নির্যাতনে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক 7 নেতা কর্মী সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথকভাবে অভিযোগ দাখিল করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন, তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ দায়ের করেন। আবু সাইদ অপুর রিপোর্ট। গুম করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 53 জনের বিরুদ্ধে পৃথক 7টি অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নির্যাতিত নেতাকর্মীরা। সকালে ভুক্তভোগীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন বিভাগে এসে তাদের এই অভিযোগ দায়ের করেন।
এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের জানান, পুলিশ ও র্যাব 3 বছরের মতো গুম করে রেখে এসব ছাত্রশিবী নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালায়। শুধু তাই নয়, গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে তাদের হাত পা কেটে ফেলা হয়। অভিযোগকারী 7 জনের মধ্যে এখনও একজন নিখোঁজ রয়েছে বলেও জানান তারা। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রলীগের ছেলেগুলোরা, যুবলীগের ছেলেগুলোরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, মানে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। আমরা আসলে চোখ বন্ধ ছিল, আমরা বুঝতে পারিনি। তা অনুমান করতে পেরেছি এটা যেহেতু আমি ঢাকায় বসবাস করেছি, এটা এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর বিমান উঠতো, নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন, এখানে আমাকে 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নিয়ে এসে মিথ্যা নাটক সাজিয়ে একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম। পরে কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আল নোমান। তুলে ধরেন অভিযোগের প্রসঙ্গ। সর্বশেষ হচ্ছে আমাদের 7 নম্বর কামরুজ্জামান ভাই, যিনি এখন পর্যন্ত মিসিং আছেন। আমরা শত চেষ্টা করো ভাইকে আমরা খুঁজে পাইনি। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদরে। তাকেও এই র্যাবের পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, বন্ধুর বাসাতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু অদ্যবধি পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি। এ ছিল আমাদের 7টি অভিযোগ। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। দেশপলাতক ফ্যাসিবাদী সরকারের নীলনকশার অংশ ছিল বলেও অভিযোগ করেন অভিযোগকারীরা। যখন বেনজির ছিল, রেপ প্রদান ছিল, তখন থেকে এগুলো শুরু হয়েছিল। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। তখন যারা নাব্য সংকটের কারণে মানিকগঞ্জে আরিচা ও পাবনা কাজিরহাট নৌ রুটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত 10টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC। চলতি নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হলো। BIWTCর আরিচা ঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ জানান, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে BIWTC এই সিদ্ধান্ত নিয়েছে। আর ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় আরিচা কাজিরহাট নৌ রুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। চার বছর আগে ড্রেজার মুক্ত ঘোষণা করা মাদারীপুর জেলাকে, অথচ নদ নদী থেকে এখনো চলছে বালু উত্তোলনে হিড়িক। শেখ হাসিনা সরকার পতনের পর দিনে পরবর্তী রাতভর এই কার্যক্রম চালাচ্ছে অসাধু চক্র। 20-25টি স্পটে বালু উত্তোলন, ভাঙছে পার ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন এলাকাবাসী। প্রশাসন বলছে বালু উত্তোলন বন্ধে চলমান রয়েছে অভিযান। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দার রিপোর্ট। 2020 সালের অক্টোবরে মাদারীপুর জেলাকে ড্রেজার মুক্ত ঘোষণা করে তৎকালীন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এরপরেও থেমে নেই নদ নদী থেকে বালু উত্তোলন। রাজুর উপজেলার হরিদাসদি, মাহিন্দ্রাদি, কবিরাজপুর সদরের শ্রীনদী, কাজিরবাজার, ধুরাইল, পাঁচখোলার জাজিরার তাল্লুক, মহিষেরচর, কালকিনির ফাঁসিয়াতলা, শিবচরের কাঁঠালবাড়ি, কুতুবপুর সহ জেলার 20 থেকে 25টি স্পটে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। দিনের বেলায় ড্রেজার মেশিন বন্ধ থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলে ড্রেজার মেশিনগুলো। এতে ভাঙছে নদ নদীর পার ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। উত্তোলন করলে আমাদের গরিব মানুষ, আমাদের বাড়িঘর নদীর পারে এগুলা ভেঙে যায়। অবৈধ ড্রেজারগুলো রাতের অন্ধকারে আসে, আইসা বালি উত্তোলন করে। এই বালিটা যেন বন্ধ হয়, এইটাই সরকারের কাছে বিনীত অনুরোধ। নদীর পারে যে বাড়ি ঘর তাদের যে বসতবাটি তাও ভেঙে ছেড়ে যাইতেছে। কোনো রকম সরকারি ইজারা ছাড়াই প্রকৃতি ও পরিবেশকে ক্ষতি করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা এসব অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিলেও প্রতিকার মিলছে না। সারা রাত বালি কাটে, আর ফজরের আজানের পরে মনে করেন তারা এখান থেকে যায়। আমাকে জমি খেত সব ভেঙে গেছে, নদী ভাই আমাকে বাড়ি ওভার ঘর ভেঙে আমরা এবার এই বাড়ি করছি, এখানে ভেঙে দিতে আছে। এখন আমাকে এবার উঠতে যাচ্ছে, এবার বাড়ি ছাড়ার কোনো কায়দা নেই।
আমরা আর কি কম করার তো কিছু নাই। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানায় প্রশাসন। দিন হোক রাত হোক যখনই হোক মাদারীপুরে বালু উত্তোলন করা যাবে না। তিনি যেই হন তিনি মাদারীপুর জেলাতে বালু উত্তোলন করতে পারবেন না। প্রশাসন কঠোর অবস্থানে আছে। দীর্ঘদিন ধরে নদ নদী থেকে বালু উত্তোলন করা হলেও শুধুমাত্র শ্রমিক কর্মচারীদের জেল জরিমানার মধ্যেই সীমাবদ্ধ প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পটুয়াখালী বাউফলে ফজলুল হক সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষকদের পাঠদানে অনীহা, দৈনন্দিন অনুপস্থিত থাকা ও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য দিন দিনে কমছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, যে কারণে নড়বড়ে হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। বাউফল প্রতিনিধি মোহাম্মদ ওহিদুজ্জামানের ডিউকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ফজলুল হক সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মিয়া প্রায় ৩ বছর ধরে অসুস্থ উল্লেখ করে মাদ্রাসায় অনুপস্থিত। তিনি ঢাকায় অবস্থান করলেও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর দেখানো হচ্ছে। অভিযোগ রয়েছে গত ১৬ বছর থেকে তিনি আওয়ামী লীগের নেতাকর্মী এবং সরকারি সুবিধাভোগীদের নিয়ে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করেছেন, যে কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। 7টা পিরিয়ড হয়, যেখানে 8টা হওয়ার কথা, আমাদের এই একটা পিরিয়ড বাদ যাচ্ছে সবসময়। তো আসে না, তো অসুস্থ। প্রিন্সিপাল স্যার 2 বছর থেকে অসুস্থ আছে। শিক্ষক যদি ক্লাস না করে তাহলে কিন্তু বাইক কিনে লেখাপড়া হয় না। ক্লাস হয় ঠিক আছে, কিন্তু অনেকে বসে থাকে ঘন্টায়, অনেক ঘন্টায় টিচার যায় না। মাদ্রাসায় অধ্যক্ষের পরিবার ও তার স্বজনদের মধ্যে 9 জন শিক্ষক কর্মরত আছেন। মাদ্রাসাটির কাগজে কলমে 30 জন শিক্ষক ও 300 নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা দেখালেও উপস্থিতির পার্থক্য আকাশ পাতাল। এই ব্যাপারে তথ্য সংগ্রহে গেলে সংবাদকর্মীদের বাধা দেন সংশ্লিষ্ট মাদ্রাসায় কর্মরত এক শিক্ষক। সবাই আমি সাংবাদিক করি, আমি ক্লাস টেন কথা সাংবাদিক করি না, অনিয়ম থাকলে আমি তোমাদেরকে বলবো। তোরা আমার তো আর মুখ শুনে এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সংশ্লিষ্টরা। সারি বিষয়টি দেখবেন, তারপর আমরা উপজেলা থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেবো যে একজন শিক্ষক সাধারণত 1 মাস গড় বেতনে এবং 3 মাস অর্ধগড় বেতনে সে ছুটি পেতে পারে। এছাড়া যদি সে ছুটিতে থাকে তাহলে বিতরণ বেতনে ছুটিতে থাকতে হবে, এর বিকল্প কোনো আইন নাই। প্রিন্সিপালের কয়েকজন কর্মকর্তা আছে, এটা তাদের নিয়োগ হয়েছে কিভাবে সেটা তো অন্য বিষয়। এখন আমার এখানে তো মাঝে মাঝে বিল সাইন করতে আসে, দেখি মাসে একবার। ইউনোর মাধ্যমে তথ্য নিয়ে বা অন্য কোনো মাধ্যমে তথ্য নিয়ে দেখতে হবে, আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলে বিদ্যাপীঠটি যেমন ভালো চলবে, তেমনি এলাকায় শিক্ষার্থীরাও তাদের প্রাপ্য শিক্ষাটা অর্জন করতে পারবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।